সুপ্রিয় সতীর্থবৃন্দ, অনার্স দ্বিতীয় বর্ষ সমাজকর্ম, এই অনার্স দ্বিতীয় বর্ষ সমাজকর্মে যারা আজকে অনলাইন ক্লাসে আমার সাথে সংযুক্ত হয়েছ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে অনার্স দ্বিতীয় বর্ষ বিএসএস অনার্স দ্বিতীয় বর্ষ যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিউম্যান বায়োলজি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং আলোচ্য বিষয়বস্তু সেটি হচ্ছে নিউট্রিশন, মানে পুষ্টি। পুষ্টি হচ্ছে মানুষের খাদ্যের মধ্যে যদি খাদ্যের 6টি উপাদান পরিমিত ও পর্যাপ্ত পরিমাণে থাকে এবং যাহা দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে তাকে বলা হয় পুষ্টি। অর্থাৎ খাদ্যের কোনো একটি উপাদানে যদি ঘাটতি হয় তাহলে পুষ্টি হবে না। খাদ্যের সকল উপাদানের উপস্থিতি থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। তাহলে যে সেই খাদ্যের দ্বারা যদি দেহের গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ হয় তাহলে আমরা ওই খাদ্যকে বলবো পুষ্টিকর খাবার। এটাই হচ্ছে পুষ্টি। তো পুষ্টির কতগুলো বৈশিষ্ট্য আছে। নিউট্রিশন, পুষ্টি মানে ইংরেজিতে বলে নিউট্রিশন। পুষ্টির কতগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে: 1 নম্বর বৈশিষ্ট্য, পুষ্টি দেহের শক্তি উৎপাদন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে থাকে। 2 নম্বর, এটা একটি জৈবিক প্রক্রিয়া। নিউট্রিশন বা পুষ্টি একটি জৈবিক প্রক্রিয়া। 3 নম্বর, এটি দেহের পুষ্টি শক্তি এবং বৃদ্ধির জন্য অপরিহার্য। দেহের পুষ্টি শক্তির জন্য এবং বৃদ্ধির জন্য এটি অপরিহার্য। 4 নম্বর, মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কি করে এটা? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুষ্টি। 5 নম্বর, মানব বৃদ্ধি ও বিকাশে সহায়ক। মানব বৃদ্ধি ও বিকাশে সহায়ক, হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই নিউট্রিশন মানুষকে সাহায্য করে। 6 নম্বর, এটি মানুষের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। স্কিন বা ত্বক, স্কিনের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে এই পুষ্টি বা নিউট্রিশন। 7 নম্বর, মানুষের দেহকে সংক্রামক রোগ থেকে রক্ষা করে। বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধির দ্বারা মানুষ আক্রান্ত হয় এবং এই বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি থেকে রক্ষা করতে পুষ্টি বা পুষ্টিকর খাবার, পুষ্টিটাই মানুষকে এগুলো থেকে, সংক্রামক রোগ থেকে রক্ষা করে। তাহলে আমরা বুঝলাম যে এটি হচ্ছে পুষ্টি। তাহলে যদি প্রশ্ন জাগে যে এটি যদি পুষ্টি হয়ে থাকে তাহলে পুষ্টিহীনতাটা কি বা অপুষ্টিটা কি? পুষ্টির যদি অভাব হয় তাকে বলবো আমরা অপুষ্টি। অর্থাৎ পুষ্টিহীনতা, পুষ্টির বিপরীত হচ্ছে পুষ্টিহীনতা বা অপুষ্টি। ইংরেজিতে বলে ম্যাল নিউট্রিশন বা মাল নিউট্রিশন। এই মাল নিউট্রিশন বা ম্যাল নিউট্রিশন হচ্ছে পুষ্টির যদি অভাব হয়, পুষ্টিকর অর্থাৎ পুষ্টির 6টি উপাদান, খাদ্যের 6টি উপাদান যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো একটি উপাদানে যদি ঘাটতি হয় তাহলে সেটি হবে অপুষ্টি বা পুষ্টিহীনতা। তাহলে আশা করি প্রিয় সতীর্থবৃন্দ তোমরা বুঝতে পেরেছ পুষ্টি কাকে বলে, পুষ্টির বৈশিষ্ট্যগুলো কি এবং পুষ্টিহীনতা বা অপুষ্টি মাল নিউট্রিশন কি। এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুষ্টির শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ নিউট্রিশন। পুষ্টির শ্রেণী বিভাগ বা পুষ্টির উপাদান, এলিমেন্টস অফ নিউট্রিশন। তাহলে পুষ্টির উপাদান হচ্ছে শ্রেণী বিভাগ 6টি। কয়টি পুষ্টির উপাদান? 6টি। 1 নম্বর হচ্ছে প্রোটিন। 1 নম্বর হচ্ছে প্রোটিন। প্রোটিন কি করে? দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে থাকে। প্রোটিন কি করে? দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে থাকে।
প্রোটিন, এটাকে বাংলাতে বলা হয় আমিষ। আমিষ প্রোটিনযুক্ত খাবার কোনগুলো? সেগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে প্রোটিন, প্রোটিন সমৃদ্ধ খাবার। মাছ, মাংস, ডিম, মাছ, মাংস, ডিম, এই তিনটা হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার। অবশ্য অন্যান্য খাবারের মধ্যে প্রোটিন আছে, তবে পর্যাপ্ত পরিমাণে, মানে খুব কম আছে। তো এটা হচ্ছে প্রোটিন বা আমিষ। এটা দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে থাকে। 2 নম্বর হচ্ছে শর্করা। এটি প্রধান শক্তি উৎপাদনকারী উপাদান। শর্করা। শর্করা এটাকে শ্বেতসার জাতীয় খাবার বলে। শ্বেতসার জাতীয় খাবারকে শর্করা জাতীয় খাবার বলে। হ্যাঁ, এটাকে আবার কার্বোহাইড্রেটও বলে। কি বলে? কার্বোহাইড্রেট বলে। অর্থাৎ চাউল, আটা, ময়দা, গুড়, চিনি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট। চাউল আর আটার মধ্যে সবচেয়ে বেশি শর্করা আছে, এটি শর্করা জাতীয় খাবার। তাহলে শর্করা জাতীয় খাবার কি করে? আমাদের দেহে শর্করা জাতীয় খাবার প্রধান শক্তি উৎপাদনকারী উপাদান হচ্ছে শর্করা জাতীয় খাবার। এটা গেল 2। 3 নম্বর স্নেহ পদার্থ, ফ্যাট। এটা শক্তি উৎপাদন করে এবং এটি শর্করার দ্বিগুণ। শর্করা জাতীয় খাবার যে পরিমাণ শক্তি উৎপাদন করে তার চেয়ে দ্বিগুণ শক্তি উৎপাদন করে স্নেহ পদার্থ বা ফ্যাট জাতীয় খাবার। স্নেহ পদার্থ জাতীয় খাবার বা ইংরেজিতে যাকে বলা হয় ফ্যাটস, সে ফ্যাট কোন কোন খাবারে আছে? তৈল, বিভিন্ন ধরনের তৈল, সয়াবিন তৈল, সরিষার তৈল, নারকেল তৈল, অর্থাৎ তেলের ভিতরে স্নেহ পদার্থ। এবং এর সাথে আসে মাখন, ঘি, এগুলোতেও শর্করা জাতীয় না, এগুলোতে স্নেহ জাতীয় খাবার। বিভিন্ন ধরনের তৈল, মাখন, ঘি, বাটার, এগুলোতে হচ্ছে স্নেহ বা তৈল জাতীয় খাবার, এগুলোকে বলা হয় ফ্যাট। এটা শক্তি উৎপাদন করে শরীরে, কিন্তু শর্করার চেয়ে আরো বেশি দ্বিগুণ শক্তি উৎপাদন করে। 4 নম্বর ভিটামিন। এটি পুষ্টির কাজ করে এবং দেহ সংরক্ষণ করে। ভিটামিন কি করে? পুষ্টির কাজ করে এবং দেহে সংরক্ষণ করে। ভিটামিনটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন বিভিন্ন ধরনের আছে। এ ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। বি ভিটামিনের অভাবে বেরি রোগ হয়। সি ভিটামিনের অভাবে স্ক্যারবি রোগ হয়। আবার জিহ্বায় যে ঘা হয়, ওটা ভিটামিন B2 এর অভাবে হয়ে থাকে। রিবোফ্লাভিন জাতীয় ওষুধ খেলে জিহ্বার ঘা চলে যায়। আর বিভিন্ন ধরনের ভিটামিন আছে, যেমন ভিটামিন ডি। এটা কি করে? ভিটামিন ডি হাড়ের গঠন কাজ করে। সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি আছে। শীতকালের রোদের আলোতে ভিটামিন ডি আছে। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তাহলে মানুষের শরীরে অবশ্যই ভিটামিনের প্রয়োজন আছে। ভিটামিন মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানুষকে সুস্থ ও স্বাভাবিক রাখে। এটা হচ্ছে ভিটামিন। তারপর হচ্ছে খনিজ লবণ। দেহের গঠন করে, ক্ষয়পূরণ করে ও রক্ষণাবেক্ষণ করে। স্নেহ খনিজ লবণ। খনিজ লবণের মধ্যে আছে ক্যালসিয়াম, আয়োডিন, এগুলো খনিজ লবণ। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়, তার মধ্যে হাড় বেঁকে যায়, হাড়ের গঠন বৃদ্ধি হয় না ক্যালসিয়ামের অভাবে। তাহলে আমরা ক্যালসিয়ামের অভাব বলি, কোথায় ক্যালসিয়াম পাবো? খনিজ লবণ। আমরা যে লবণ খাই, লবণের ভিতরে খনিজ লবণ, এটার মধ্যে ক্যালসিয়াম আছে এবং এটার মধ্যে আয়োডিন আছে। আয়োডিনের অভাবে যেটা বললাম, গলগণ্ড রোগ হয়, মানুষের বুদ্ধিশুদ্ধি কমে যায়। তাহলে আমরা অবশ্যই খনিজ লবণ আমাদের প্রয়োজন। মিনারেল, যেটা মিনারেল বলে, খনিজ লবণ এটাকে বলে মিনারেল। এটা ক্যালসিয়াম এবং আয়োডিন, এই দুটি
মানুষের শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন। এই দুটি লবণের মধ্যে আছে, আয়োডিন এবং ক্যালসিয়াম। আরেকটা হচ্ছে পানি। পানি কি করে? দেহের গঠন ও বিভিন্ন কাজের সমন্বয় করে। পানি কি করে? দেহের গঠন ও বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে। পানি মানুষের দৈনিক 24 ঘন্টায় কমপক্ষে 8 গ্লাস পানি পান করা উচিত। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পানি পান না করলে, পানি না খেলে মানুষের শরীরে নানাবিধ সমস্যা। আমাদের শরীরে রক্ত প্রবাহ যে প্রবাহিত হয়েছে, এটা এক ধরনের লিকুইড বা তরল পানি। এই পানি দেহের গঠন এবং বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এই জন্যে আমাদের শরীরে পানির প্রয়োজন। তাহলে প্রিয় সতীর্থবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কয়টি উপাদানের কথা বললাম? 6টি উপাদানের কথা বললাম। কি কি? 1 নম্বর বলছি প্রোটিন বা আমিষ। 2 নম্বর বলছি শর্করা। 2 নম্বর বলেছি শর্করা, ফ্যাট বা শ্বেতসার জাতীয়, শর্করা কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট। 3 নম্বর স্নেহ পদার্থ, ফ্যাট। 4 নম্বর ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন। 5 নম্বর খনিজ লবণ। 6 নম্বর পানি। তাহলে এই 6টি খাদ্যের উপাদান মানুষের শরীরের জন্য অবশ্যই প্রয়োজন। তো এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, এই 6টি উপাদান যে আমরা বললাম, এই 6টি উপাদান কিন্তু মূলত 3টি কাজ করে। 6টি উপাদান কি করে? 3টি কাজ করে। 1 নম্বর কাজ হচ্ছে দেহের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। 1 নম্বর কাজ কি করে? 6টি উপাদান সম্মিলিতভাবে যে কাজগুলো মানুষের শরীরে করে থাকে, সেটি হচ্ছে 1 নম্বর গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। খ নম্বর হচ্ছে তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করে। তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করে। 3 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ও সুস্থতা বিধান করে। রোগ প্রতিরোধ করে এবং সুস্থতা বিধান করে। এই 3টা কাজ করে। তো আমরা এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে অবশিষ্ট প্রোটিনের জৈব মূল্য আমরা বলি নাই। প্রোটিন সম্পর্কে একটু আলোচনা করব। প্রোটিন আগেও বলেছি যে মাছ, মাংস, ডিম এগুলোতে প্রোটিন আছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু অবশিষ্ট প্রোটিনের জৈব মূল্য যদি বের করতে হয়, NPU, নেট প্রোটিন ইউটিলাইজেশন। NPU মানে নেট প্রোটিন ইউটিলাইজেশন। এটি কি করে? এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে দেহে প্রোটিন ধারণ ডিভাইডেড বাই আহার যে প্রোটিন গ্রহণ ইন্টু 100। অর্থাৎ দেহে প্রোটিন ধারণ ভাগ ডিভাইডেড আহার যে প্রোটিন গ্রহণ গুণ 100। এই সূত্র প্রয়োগ করে আমরা NPU বা নেট প্রোটিন ইউটিলাইজেশন বের করতে পারি। আমরা জানি যে ডিম এবং মাতৃদুগ্ধে প্রোটিনের জৈব মূল্য হলো 100, মাছে হলো 81 জৈব মূল্য, গরুর দুধে হলো 82, মাংসে হলো 73 জৈব মূল্য। জৈব মূল্য কত? মাংসে 73, গরুর দুধে 82, মাছে আছে 81। এর জৈব মূল্য NPU বা নেট প্রোটিন ইউটিলাইজেশন। জৈব মূল্য মাতৃদুগ্ধে এবং ডিমের মধ্যে 100 আছে নেট প্রোটিন ইউটিলাইজেশন। মোটামুটি এটাই হলো পুষ্টি সম্পর্কে। তো এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট। সুষম খাদ্যটা কি বা ব্যালেন্স ডায়েটটা কি? সুষম খাদ্য যে খাদ্যের 6টি উপাদান পর্যাপ্ত পরিমাণে আছে, সেই খাদ্যকে আমরা বলবো সুষম খাদ্য। যেমন দুধ একটি সুষম খাদ্য, মিল্ক বা দুধ একটি সুষম খাদ্য। খাদ্যের 6টি উপাদান বলতে আমরা যেটা বলেছি যে শ্বেতসার বা শর্করা, কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহ বা ফ্যাট, তারপর হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ বা মিনারেল এবং পানি। এই 6টি উপাদান যে খাদ্যে পর্যাপ্ত পরিমাণে আছে, বিদ্যমান আছে, সেই খাদ্যটাকে আমরা বলবো সুষম খাদ্য। ইংরেজিতে বলে ব্যালেন্স ডায়েট। এই সুষম খাদ্য উদাহরণ হিসেবে আমরা বলবো দুধ। দুধটা হচ্ছে একটি সুষম খাদ্য। এখানে সব ধরনের খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণে আছে। এটি একটি আদর্শ খাবার দুধ। এটি ব্যালেন্স ডায়েট, এটি সুষম খাদ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি। ম্যালনিউট্রিশন মানে যাকে বলা হয় অপুষ্টি। 1 নম্বর আভ্যন্তরীণ উপাদান বা প্রত্যক্ষ কারণ যেটা, সেগুলো হচ্ছে ক খাদ্যে আমিষের ও ক্যালোরির ক্রমাগত ঘাটতির জন্য। খাদ্যে যদি
আমিষের বা ক্যালোরির ক্রমাগত ঘাটতি থাকে তাহলে সেখানে অপুষ্টি বা পুষ্টিহীনতার কারণ বলে চিহ্নিত করা যায়। খ হচ্ছে ভিটামিন এ বি সি এর অভাবজনিত পুষ্টিহীনতা। কোনো খাদ্যের ভিতরে যদি ভিটামিন এ বি সি না থাকে বা মানুষের শরীরে যদি এ বি সি এর অভাব হয় তাহলে বুঝতে হবে যে সে অপুষ্টিতে ভুগছে। এটা হচ্ছে পুষ্টিহীনতা, ম্যাল নিউট্রিশন। গ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে ধরে নিতে হবে এটা পুষ্টিহীনতা। তারপর হলো বাহ্যিক উপাদান বা পরোক্ষ কারণ। আগে বললাম এগুলো কি প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কয়টা বলছি? তিনটা। কি কি? খাদ্যে আমিষের ও ক্যালোরির ক্রমাগত ঘাটতির জন্য। খ হচ্ছে বা 2 নম্বর হচ্ছে ভিটামিন এ বি সি এর অভাবজনিত পুষ্টিহীনতা। 3 হচ্ছে ক্যালসিয়ামের অভাব। এই তিনটা অভাব এগুলো হচ্ছে আভ্যন্তরীণ উপাদান বা প্রত্যক্ষ কারণ, ডাইরেক্ট কজ বা ইন্টারনাল এলিমেন্টস। আভ্যন্তরীণ উপাদান ইন্টারনাল এলিমেন্টস বা ডাইরেক্ট কজ, এই তিনটা। এই কজগুলো এই কারণগুলো পুষ্টিহীনতা বা ম্যাল নিউট্রিশনের কারণ। তারপর আছে বাহ্যিক কারণ, বাহ্যিক উপাদান বা পরোক্ষ কারণ, ইনডাইরেক্ট কজ। এক্সটার্নাল এলিমেন্টস বা ইনডাইরেক্ট কজ, বাহ্যিক উপাদান বা পরোক্ষ কারণ। 1 নম্বর হচ্ছে ক হচ্ছে অর্থনৈতিক কারণ। দেখো অর্থনৈতিক কারণে মানুষ কি করে? পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। যদি সংসারে অর্থনৈতিক অভাব থাকে তাহলে এই অর্থনৈতিক অভাব থাকার কারণে পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না, ফলে অপুষ্টিতে ভোগে। এটা পুষ্টিহীনতার একটি কারণ। তারপর হচ্ছে তোমার খ হচ্ছে জমির তুলনায় লোকসংখ্যার আধিক্য। যদি যে জমি আছে সে জমির তুলনায় লোকসংখ্যার অধিক থাকে, লোকসংখ্যা বেশি থাকে বা আধিক্য থাকে, সেক্ষেত্রে অপুষ্টির কারণ। তাহলে এটা অপুষ্টির কারণ। লোকসংখ্যা বেশি থাকে, জমির তুলনায় লোকসংখ্যা বেশি থাকে। খ হচ্ছে জমির ফলন কম। জমিতে যদি ফলন কম হয়, জমিতে কি হয়? ফলন যদি কম হয়, প্রোডাকশন যদি কম হয়, জমিতে ফসলের উৎপাদন কম হয়, সেক্ষেত্রে মানুষের চাহিদা মেটাতে পারে না। বিদেশ থেকেও আমদানি করতে না পারলে মানুষের খাদ্য ঘাটতি, খাদ্যের বিভিন্ন সমস্যা দেখা দেয়, উপাদানের সমস্যা দেখা দেয়। ফলে কি হয়? ফলে পুষ্টিহীনতা দেখা দেয়। এটা পুষ্টিহীনতার একটি কারণ। তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক কারণেও পুষ্টিহীনতা দেখা দেয়। তারপর 9 নম্বর হচ্ছে দৈহিক ও সংখ্যাগত কারণ, স্বাস্থ্যগত কারণ। দৈহিক এবং স্বাস্থ্যগত কারণেও তোমার পুষ্টিহীনতা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো যে দৈহিক ও স্বাস্থ্যগত কারণেও পুষ্টিহীনতা দেখা দেয়। তাহলে আমরা কয়টা পেলাম? যে পুষ্টিহীনতার কারণ আমরা এখানে প্রধান কারণ পেলাম 2টা। একটা আভ্যন্তরীণ উপাদান বা প্রত্যক্ষ কারণ, ডাইরেক্ট কজ, ইন্টারনাল এলিমেন্টস অর ডাইরেক্ট কজ, পেলাম 3টা। 2 নম্বর বাহ্যিক উপাদান বা পরোক্ষ কারণ, এক্সটার্নাল এলিমেন্টস অর ইনডাইরেক্ট কজ, পেলাম 1 2 3 4 5টা কারণ। এখন এইগুলো যদি পুষ্টিহীনতার কারণ হয়ে থাকে তাহলে পুষ্টিহীনতা প্রতিরোধ করা যায় কিভাবে? এই কারণগুলোকে কিভাবে সলভ করা যায়? এটা উল্টাই বললে আমরা হবে যে সেটি হচ্ছে খাদ্যে আমিষ ও ক্যালোরির ক্রমাগত ঘাটতির জন্য। এটা যদি কারণ হয়ে থাকে পুষ্টিহীনতা, তাহলে খাদ্যে অবশ্যই আমিষ বা প্রোটিন এবং ক্যালোরির ক্রমাগত সরবরাহ নিশ্চিত করতে হবে, যেন ঘাটতি না হয়। খাদ্যে যেন আমিষের বা প্রোটিনের এবং ক্যালোরির যেন ঘাটতি না হয়, এটা দেখতে হবে। খ নম্বর হচ্ছে পুষ্টিহীনতার একটি কারণ ছিল ভিটামিন এ বি সি এর অভাবজনিত পুষ্টিহীনতা। তাহলে ভিটামিন এ বি সি এর পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে, এর যেন অভাব না হয়। ভিটামিন এ বি সি এর অভাব যেন না হয়, তাহলে পুষ্টিহীনতা প্রতিরোধ করা যাবে। ক্যালসিয়ামের অভাব বলছি আমরা 9 নম্বরে, তাহলে ক্যালসিয়াম সরবরাহ করতে হবে, খাদ্যে যেন ক্যালসিয়াম থাকে সেটা দেখতে হবে। 2 নম্বরের বাহ্যিক উপাদান বা পরোক্ষ কারণ, এক্সটার্নাল এলিমেন্ট অর ইনডাইরেক্ট কজ,
আমরা বলেছি অর্থনৈতিক কারণ, তাহলে অর্থনৈতিক অভাব দূরীভূত করতে হবে। অর্থনৈতিক কোনো সমস্যা, যেন টাকা পয়সা সম্পত্তি যেন সমস্যা না হয়, যেন পুষ্টিকর খাবার কিনে খেতে পারে, সে অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে। তারপর হচ্ছে জমির তুলনায় লোকসংখ্যার আধিক্য। জমির তুলনায় লোকসংখ্যার আধিক্য, জমির তুলনায় লোকসংখ্যা যদি বেশি থাকে তাহলে বাড়তি লোকসংখ্যার মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে হবে, পপুলেশন কন্ট্রোল বা ফ্যামিলি প্ল্যানিং গ্রহণ করতে হবে, পরিবার পরিকল্পনা পদ্ধতি, যেন জনসংখ্যা কমে আসে। জনসংখ্যা কমে আসলে কি হবে, জমির তুলনায় লোকসংখ্যার আধিক্য থাকবে না, ফলে মানুষ কম লোকসংখ্যার লোক থাকলে মানুষ খাদ্যে আর ঘাটতি হবে না, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, 6টি উপাদান পর্যাপ্ত পরিমাণে খাবারে গ্রহণ করতে পারবে। হচ্ছে জমির ফলন কম, জমির ফলন কম, তাহলে আমরা কি করি, এটাতে উল্টাই বলি, আমরা জমির ফলন বৃদ্ধি করতে হবে। জমিতে যে ফলন হয়, ফসল উৎপাদন হয়, সেই ফলনটা কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। জমির ফলন যেন কম না হয়, জমির ফলন যেন বৃদ্ধি হয়, জমির ফলন বৃদ্ধির ব্যাপারে চেষ্টা করতে হবে। কিভাবে করতে হবে, বিভিন্ন কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, কৃষি অধিদপ্তরের মাধ্যমে তাদের পরামর্শ নিয়ে কি করব, কোনো জমিতে যদি এক ফসল হয় সেখানে 2 ফসল 3 ফসল উৎপাদন করতে হবে। জমি যেন পতিত জমি পড়ে না থাকে, খালি না থাকে, ফসল উৎপাদন করতে হবে। এই বাড়তি ফসল মানুষের খাদ্যের 6টি উপাদান পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করবে, মানুষের পুষ্টি সমৃদ্ধ করবে, ফলে পুষ্টিহীনতা দূর হবে। তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক কারণ, এগুলা সলভ করতে হবে, সমাধান করতে হবে। দৈহিক ও স্বাস্থ্যগত কারণ, যদি দৈহিক ও স্বাস্থ্যগত কারণে যদি পুষ্টিহীনতা দেখা দেয় তাহলে কি করতে হবে, এই দৈহিক ও স্বাস্থ্যগত সমস্যা দূরীভূত করার জন্য অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে, বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে দৈহিক ও স্বাস্থ্যগত কারণ সলভ করতে হবে। তাহলে প্রিয় সতীর্থবৃন্দ, একটু লক্ষ্য করো, আমরা আজকে কি কি আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম পুষ্টি কি বা পুষ্টি কাকে বলে, নিউট্রিশনটা কি, ডিফাইন নিউট্রিশন, এবং আমরা আলোচনা করেছি এর ক্যারেক্টারিস্টিক্স অফ নিউট্রিশন, নিউট্রিশনের বৈশিষ্ট্য কি। তারপরে আমরা আলোচনা করেছি তোমার ক্লাসিফিকেশন অফ নিউট্রিশন বা টাইপস অফ নিউট্রিশন, নিউট্রিশনের শ্রেণীবিভাগ। তারপর আমরা আলোচনা করছি তোমার খাদ্যের 6টি উপাদান, অর্থাৎ যে 6টি উপাদান, 6 এলিমেন্ট, 6টি উপাদান খাদ্যের, এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা অপুষ্টি বা পুষ্টিহীনতা, ম্যাল নিউট্রিশন নিয়ে আলোচনা করেছি আমরা। তারপর আমরা প্রোটিনের জৈব মূল্য, NPU, NAT, প্রোটিন ইউটিলাইজেশন কিভাবে সূত্রের মাধ্যমে বের করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য নিয়ে আমরা আলোচনা করেছি, ব্যালেন্স ডায়েট নিয়ে। তারপরে আমরা পুষ্টিহীনতার কজেস অফ ম্যাল নিউট্রিশন, মানে পুষ্টিহীনতার কারণ কি এবং এই কারণগুলো কিভাবে সমাধান করা যায়, কিভাবে সলভ করা যায়, সে নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় সতীর্থবৃন্দ, তোমরা এই পড়াগুলো হিউম্যান বায়োলজি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বইতে অনার্সের লেখা মানবীয় জীববিজ্ঞান বৃদ্ধি এবং বিকাশ, এই বইতে তোমরা পাবে। যদি মানবীয় জীববিজ্ঞান ও বৃদ্ধি ও বিকাশে না পাও তাহলে তোমরা একটি কাজ করবে, খাদ্য ও পরিপুষ্টি নামে একটা সাবজেক্ট আছে, খাদ্য ও পরিপুষ্টি, ফুড অ্যান্ড নিউট্রিশন। খাদ্য ও পরিপুষ্টি, সে এখানে অনার্স মাস্টার্স করে, ওখানে বই আছে, বিভিন্ন বই দেখতে পারবে। গার্হস্থ্য অর্থনীতির বইতেও তোমরা পাবে। খাদ্য পরিপুষ্টি নামে বই বাজারে অনেক আছে, খাদ্য পরিপুষ্টির বইতে তোমরা এই নিউট্রিশন বা পুষ্টি সম্পর্কে জানতে পারবে। যারা মেডিকেল সায়েন্সে MBBS ডাক্তার, ওদেরও বইতে পাবে। তো আশা করি তোমরা বিভিন্ন লেখকের বই দেখবে, পড়বে, এ সম্পর্কে জানবে, গভীরে যাবে, আশা করি ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।